আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে। সারাদিন হচ্ছে যে ৭১ নিয়ে নাচানাচি করবো যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমাদের গড বা এই লেভেল আমরা নিয়ে যাবো নাকি? এটা হয় নাকি? শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না, ৩২ নম্বর মুক্তিযুদ্ধের কোন স্তম্ভ না। ওটা কি? এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা। সাইদ মুস্তাফিজ যেভাবে কথা বলছেন আমরা সে ভাষা কথা বলতে পারি না, আমরা তো গণমাধ্যম কর্মী, তাই না? আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্টদের দালাল হয়ে যাব? তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল? তাহলে আপনি বিচার করছেন কিভাবে? আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যতটা বেশি শক্ট হয়েছে তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ শক্ট হয়েছে। আমাদের কথা পছন্দ হবে না, সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে। মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা, কি লজ্জা! দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, এবং আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আজকে উপস্থিত হয়েছেন সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে রাজনীতি এখন কার হাতে। শুরুতেই তুষার ভাই আপনার কাছে একটু আসতে চাই। রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যদি রাজনীতিবিদদের হাতে না থাকে তাহলে তারা উপলব্ধি করতে পারবেন না। একটু জানতে চাই যে এখন তাহলে রাজনীতি কারা পরিচালনা করছেন? রাজনীতি তো পরিচালিত হচ্ছে না ওই অর্থে, কেননা রাজনীতির অনেকগুলি ধাপ কিংবা অনেকগুলি অংশ আছে। একটি হচ্ছে রাজনীতিবিদরা রাজনীতি করবেন, এর সঙ্গে রয়েছে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, যেখানে রাজনীতিবিদরা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের কথাগুলি বলতে পারবেন এবং তাদের রাজনীতি তারা তাদের মত এবং পথ অনুযায়ী করতে পারবেন। এরপর রয়েছে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য একটি রাষ্ট্রের পরিচালন পদ্ধতি, যে পদ্ধতিতে হবে, ধরেন চীনে হচ্ছে কমিউনিজম, বাংলাদেশে হচ্ছে গণতন্ত্র। তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে হবে, যাতে রাজনৈতিক লক্ষ্য এবং আমাদের রাষ্ট্রের যে পরিচালন পদ্ধতি দুটো একই জায়গায় থাকে। এবং তারপর রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনীতি এবং অন্যান্য যে সমাজের সূচকগুলি রয়েছে সেগুলিকে ঠিক রাখা, এই কারণে যে ওই পরিবেশ ঠিক থাকলে জনগণ হচ্ছে রাজনীতিতে ক্ষমতার উৎস, রাষ্ট্রেরও ক্ষমতার উৎস, সরকারের ক্ষমতার উৎস। ফলে জনগণ যদি সঠিক পরিবেশে না থাকে তাহলে রাজনীতিতে অংশগ্রহণ করছেন যে রাজনীতিবিদরা, তারা কাদের কাছে যাবেন এবং কার মতামত নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। ফলে এটা একটা কমপ্লেক্স বিষয়। এখন ডাক্তারদের হাতেই থাকা উচিত, প্রকৌশল বিদ্যা প্রকৌশলীদের হাতে থাকা উচিত, সাংবাদিকতা সাংবাদিকদের হাতে থাকা উচিত। ফলে রাজনীতিতে রাজনীতিবিদদের কাছেই থাকার কথা। কিন্তু কেন নাই এই প্রশ্নটা উঠছে? এই জন্য উঠছে যে বাংলাদেশে এখন গণতন্ত্র নাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র নাই, অথবা গণতন্ত্রের ছদ্মাবরণে অগণতান্ত্রিক শাসন ছিল, যেখানে মানুষ ভোট দিতে পারতো না, যেখানে মানুষ ভোট দিলে পরে সেটা গোনা হচ্ছে কিনা সেটা বুঝতে পারতো না। মানুষ অনেকেই গিয়ে দেখেছে ভোট দেওয়া হয়ে গিয়েছে, অনেক সময় ভোটে দাঁড়াতেই পারে নাই, এক ব্যক্তি দাঁড়িয়ে উনিই জিতে গিয়েছেন। ফলে এমন একটা পরিবেশে বাংলাদেশ ছিল যে গণতান্ত্রিক যে অধিকারগুলি সেইগুলিকে অনুশীলন করার মতো পরিবেশ বাংলাদেশে ছিল না। কিন্তু তারপরও এক ধরনের লোক দেখানো একটা আচরণ ছিল। একটা নির্বাচন হতো, কিছু লোক নির্বাচিত হতেন, তারা নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করতেন, তাদের কথায় আচরণে অনেক সময় গণতন্ত্র না থাকলেও নিয়মের মধ্যে তারা গণতন্ত্রকে প্রমাণ করার চেষ্টা করতেন যে আইনগতভাবে আমরা গণতান্ত্রিক আছি, নির্বাচন হয়েছে, আমরা নির্বাচনে অংশ নিয়েছি। এখন কি হয়েছে? গণতন্ত্রের সেই অভিনয়টা এখন কি হয়েছে? এখন যেটি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে কার্যকরভাবে গণতান্ত্রিক অভিনয় বাংলাদেশ নাই। কেননা যে সরকার আছেন সে সরকার তো গণতান্ত্রিক সরকার না, সেই সরকার একটি অভ্যুত্থান পরবর্তী গণ আন্দোলন পরবর্তী মানুষের ইচ্ছায় তৈরি হওয়া সরকার, যেখানে সকল মানুষ অংশ নেয় নাই। কিন্তু গণতান্ত্রিকভাবে যেটা করতে হবে, পরাজিত পক্ষকেও কিংবা যারা এই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাদেরকেও মতামত দেওয়ার সুযোগটা দিতে হবে। কিন্তু আন্দোলনের পরে সেই পরিবেশ কখনো থাকে না। ফলে বাস্তবিকভাবেই আন্দোলনের পরে যে পরিবেশ ছিল সেই পরিবেশে এই সরকার একটি আইনগত ভিত্তি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এই সরকারের লক্ষ্য কি? এই সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণ যে অভিপ্রায় প্রকাশ করেছিল আন্দোলনের সময়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে প্রতিটি মানুষ তার অধিকার
অর্জন করবে, অধিকার ভোগ করবে, অধিকারকে অনুশীলন করবে এবং সেই অধিকারকে রাষ্ট্র এবং সরকার রক্ষা করবে, সেই রকম একটা পরিবেশ এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষেরা চেয়েছিল। কারা চেয়েছিল? তরুণরা মূলত চেয়েছিল, এবং যত রাজনৈতিক দলই বলেন সেই রাজনৈতিক দলের তরুণরাই কিন্তু মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই তরুণরা কেন চেয়েছে এটা? কারণ তরুণরা এমন একটা দেশে বসবাস করতে চেয়েছে যেই দেশে তাদেরকে পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, বংশ পরিচয়, দাদা নানার সম্পত্তির পরিচয় অথবা রাজনৈতিক দলের অংশ নেওয়ার এক ধরনের সুবিধা নিয়ে যেন রাষ্ট্রের অধিকার ভোগ করতে না হয়, বা রাষ্ট্র পরিচালনা যেন তারা নিজের যোগ্যতা অংশ নিতে পারে, এবং তারা চাকরি বলেন, ব্যবসা বলেন, সব জায়গাতে যেন একটা গণতান্ত্রিক পরিবেশে তারা বসবাস করতে পারে। তরুণরা সেই চর্চা করছেন কিনা এটা পরের প্রশ্ন, কিন্তু সেই চর্চার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। কিভাবে? তারা নির্বাচন দিবেন, তারা যারা দল রয়েছেন রাজনৈতিক দল তাদেরকে সঠিক রাজনীতি বা সঠিকভাবে রাজনৈতিক অধিকারগুলিকে এক্সারসাইজ করতে দিবেন। তারা যে প্রতিষ্ঠানগুলি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যেমন নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্রশাসন, এইগুলিকে যতখানি সম্ভব দলীয় ভাবধারা থেকে মুক্ত করে একটা সৎ, আপাত নিরপেক্ষ, সুবিচারমূলক একটি শাসন প্রতিষ্ঠা করবেন। আইনের শাসন প্রতিষ্ঠা করা ছিল এই সরকারের দ্বিতীয় অংশ, যেখানে তারা বলেছিলেন বিচার মানে তো শুধুমাত্র শেখ হাসিনার বিচার না, বিচার মানে সকল মানুষ যেন সুবিচার পায় সেটা নিশ্চিত করা। ফলে বিচার সকলের জন্যই নিশ্চিত করতে হবে। এটা করতে গেলে কি করতে হবে? সব ধরনের ভুয়া মামলা, ভুয়া অভিযোগ, এগুলি থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে, সরকারকে এইসব আচরণ থেকে ফিরে আসতে হবে। এবং তারপরে তারা কি বলেছিলেন? সংস্কার। তো সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে যে কাঠামো আমরা তৈরি করেছি সেই কাঠামোর দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো, সরকার কাঠামো তৈরি করা, যার মধ্যে দিয়ে কেউ অনধিকার চর্চা করতে না পারে এবং অন্যায়ভাবে কোনো কিছু ভোগ করতে না পারে। এখন সেই কাজগুলি যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে রাজনীতি আসলে মূলত একদল মানুষের ইচ্ছার অধীনে চলে গিয়েছে। তারা যা ইচ্ছা করছেন তাই তারা করতে পারছেন এবং যা বলবেন সেটাই আইনে পরিণত করছেন। এবং কেউ কেউ কিন্তু গণমাধ্যমে এসে বলেছেন আমাদের যা খুশি তাই করার ম্যান্ডেট আছে। কেউ কেউ এসে বলেছেন আমরা অতীতের সকলের চাইতে ভালো। কেউ কেউ এসে বলেছেন 54 বছর রাজনীতিবিদরা কি করেছেন। এই সব প্রশ্ন এবং এইসব বক্তব্যের মধ্যে দিয়ে মূলত যে রাজনীতিতে আমাদের যাওয়ার কথা সেই রাজনীতিকে বিতর্কিত করে একদল মানুষ, তারা সুশীলী হন অথবা তারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হন অথবা তারা পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচালক বা প্রশাসক হন না কেন, তারা অগণতান্ত্রিকভাবে এই চর্চাটা করেছেন। ধন্যবাদ। এবং এই অগণতান্ত্রিক চর্চার কারণে আজকে রিজভী ভাই বলেছেন যে রাজনীতিবিদদের হাতে নাই, রাজনীতি আসলে কারো হাতেই নাই, জনগণের হাতেও নাই। কিছু মানুষের ইচ্ছার দিয়ে, কিছু মানুষের অভিপ্রায় দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে পারে না। ধন্যবাদ আপনাকে। জনাব পানা ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই, রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতি দেয়া হয় তাহলে মানে অতীতে তো রাজনীতিবিদদের হাতেই রাজনীতি ছিল, মানে এর দ্বারা কতটুকু উপকার পেয়েছিল মানুষ অথবা এখন পাচ্ছে? ছিল না মানে অনেক আগে ছিল, আরও মনে করেন যে 30, 35, 40 বছর আগে। তুষার ভাই যে কথাগুলো বলেছে এরপর আর কিছু বলার নেই। উনি মোটামুটি ইন ব্রিফ যেটুকু বলেছেন সব জায়গাটা টাচ করেছেন। রাজনীতিবিদদের হাতে থাকলে মানে ছিল একসময়, তো বলছেন কতটুকু কাজ হয়েছে। আপনি আমাকে হিসাব করে বলুন যে কত আগে ছিল। 79 পর থেকে সম্ভবত রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে ছিল না। বিএনপি যে রাজনীতি সব জায়গা থেকে কিছু কিছু মানুষ নিয়ে এসে ও মনে রাজনীতিবিদ ছিল, একটা দল করা হলো। আওয়ামী লীগ তখন ছিল না দৃশ্যপটে, পরবর্তীতে আবার আওয়ামী লীগ এলো। আওয়ামী লীগ দেখলো যে এর সাথে কম্পিটিশন করতে গেলে আমাকে কী করতে হবে। এইভাবে আস্তে আস্তে এখন যে অবস্থায় এসে রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই। এবং গত সংসদে আপনি দেখেন, গত সংসদ মানে 24 না, আমি 2018 কথা বলছি। 2018-তে 60 থেকে 70% ছিল ব্যবসায়ীদের হাতে। এর বাইরে ছিল সাবেক সেনা কর্মকর্তা, এর বাইরে ছিল সাবেক আমলা ইত্যাদি ইত্যাদি। রাজনীতিবিদ কজন ছিলেন সংসদে এমপি হিসেবে, মানে খুঁজতে হতো আমাদেরকে। তো সেই জায়গা থেকে বলবো যে রাজনীতিবিদদের হাতে অবশ্যই রাজনীতি থাকতে হবে। শুনেন, খুব সহজ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি, একটা দেশের গণতন্ত্র যত ওর্স হোক না কেন, যত খারাপ হোক না কেন, গণতন্ত্রের বিকল্প নেই, মানে রাজনৈতিক শক্তির বিকল্প নেই। এবং একটা সামরিক সরকার যত ভালো হোক না কেন, তার চেয়ে একটা জঘন্য রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় থাকে তারপরেও সেটি ভালো। ঠিক ওই জায়গা থেকে আমি বলবো যে রাজনীতিবিদরা যত খারাপই হোক না কেন, রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকতে হবে। এর বাইরে যখন বিশেষ বিশেষ শক্তি
তারা এসে খবরদারি করছে, তারা শূন্য স্থানগুলো পূরণ করে নিচ্ছে। শূন্য স্থান কি মানে যেটি তো বের করে দিচ্ছে, তারাই দখল করে নিচ্ছে। সো এই জায়গা থেকে বলবো যে আমাদেরকে পিছন ফিরে যেতে হবে অনেক দূর, যে কবে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছিল। আমি তো একটা ইয়েই দিলাম যে ৭৯-র পরে বা ৭৮-এর পরে আর রাজনীতিবিদদের হাতে তেমনভাবে থাকেনি রাজনীতি। ধন্যবাদ আপনাকে। জনাব সাইফ মোস্তাফিজ, আপনার কাছে একটু আসতে চাই। রুহুল কবির রিজভির মন্তব্যটি আপনি নিশ্চয়ই শুনেছেন এবং জানেন। রাজনীতিবিদদের হাতে দেওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি যে আপনার দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে একজন রিক্সা চালককে। নিঃসন্দেহে সেটি ভালো কাজ, কিন্তু ইনি যখন আপনার নির্বাচিত হয়ে সংসদে যাবেন, পান্না ভাই যেটা বলছেন যে সংসদে আমরা কতটুকু রাজনীতিবিদ বা কতজন রাজনীতিবিদকে পাই, তা আপনারা আসলে ভবিষ্যতে রাজনীতি কার হাতে তুলে দিতে চাচ্ছেন তরুণ প্রজন্ম? আমরা তো আসলে মানে জনতার হাতে রাজনীতিটা তুলে দিতে চাচ্ছি। অ্যাকচুয়ালি যারা আসলে এই নীতি নির্ধারণটা করে, যাদের ভোটে আসলে আমাদের সাংসদ নির্বাচিত হয়, তাদের ভাগ্য নির্ধারণের জন্য, আইন প্রণয়ন করার জন্য যারা সংসদে যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে তাদেরও একটা পার্টিসিপেশন থাকা উচিত। মানে এটা হতে পারে যে হ্যাঁ, রিক্সাওয়ালা যিনি আছেন তার শিক্ষাগত যোগ্যতা বা তিনি আসলে ওইখানে আইন প্রণয়ন করতে পারবে কিনা সেটা নিয়ে কোশ্চেন আছে। কিন্তু আমরা তো বিগত সময়ের সংসদগুলোতে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো ছিল সেখানে, এবং আইন প্রণয়ন করার ক্ষেত্রে যে শুধুমাত্র ওই ব্যক্তিকেই কাজ করতে হবে সেরকমটিও কিন্তু নয়। তার সাথে আরও এটা ফাংশন করার জন্য, তার সাংসদীয় আসনটি ফাংশন করার জন্য তার সাথে কিছু সহযোগী লোকজন থাকবে। কিন্তু একজন শ্রমিকের কথা সংসদে আমি কিন্তু সেভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। আমরা সবসময় মানে শোষক শ্রেণীর মতো করেই আচরণ করব। একজন গার্মেন্টস কর্মী অথবা একজন রিক্সা চালকের যেই ন্যায্যতার বা সেই দাবির জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু কখনোই ওইভাবে কিন্তু মূল্যায়িত করতে পারি না, বরং আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করি। বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন গার্মেন্টস কর্মী বেতন না পাওয়াতে হচ্ছে যে মারা যায়, সেটা কিন্তু আমরা ভুলে যাই। মানে এই শ্রেণীর মানুষগুলোর কথা কিন্তু সেভাবে কখনোই উঠে আসে না, বরঞ্চ রাজনৈতিক দলরা তাদেরকে রাজনীতি করে। তো এরকম না যে এনসিপি হচ্ছে যে ৩০০ আসনেই এরকম প্রার্থীকেই দিচ্ছে। তাদের থেকে এরা মানে আমাদের যারা শ্রমিক শ্রেণী আছে তাদের একটা রিপ্রেজেন্টেশন আমরা চাই। এবং আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসলে এই শ্রমিক শ্রেণীর কি অনেক বড় একটা ভূমিকা ছিল। যারা রিক্সাওয়ালা ছিলেন অথবা বিভিন্ন শ্রেণী পেশার যারা ছিলেন, তারা কিন্তু রাস্তায় নেমে এসছেন, নিজেদের মানে জীবনের তোয়াক্কা না করেই নেমে এসছেন। অনেক লাশকে তারা বহন করে, অথবা আহত যারা শিক্ষার্থী ছিলেন, তরুণরা ছিলেন, তাদের কিন্তু বহন করে আসলে তারা সেবাটা দেওয়ার চেষ্টা করেছে, হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছে। তো এই মানুষগুলো তো আসলে কখনো ক্ষমতার কিছু চিন্তা করেনি। আমরা যারা তরুণরা এখন টকশোতে বসে অনেক বড় বড় কথা বলছি, বিভিন্ন ক্ষমতার স্বাদ গ্রহণ করার চেষ্টা করছি, আমরা তো একটা জায়গায় পৌঁছেছি, কিন্তু এই মানুষগুলোর তো কোনো এরকম ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার জন্য কিন্তু এই লড়াইগুলো লড়েনি। আমরা মনে করি যে আমাদের মধ্যেও কিছুটা লোভের জায়গা আছে, না হলে আসলে আমাদের মধ্যেও তো অনেকের আমরা শুনি যে কিছু দুর্নীতি করেছে বা কিছু এরকম জায়গা তৈরি হয়েছে। তো সেটা আমরা চাই যে সেই জায়গাগুলোতে শিক্ষা নিতে, ভুলগুলো শুধরাতে। মানে আপনি যেটা বলছিলেন যে সংসদে বিগত সময় আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখেছি, মানে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকার কারণে কি রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেছেন? না, এটার জন্য করেনি। আমি সামগ্রিকভাবে, মানে আপনি যে বললেন যে আমরা ৩০০ আসনে সুজন ভাইয়ের মতো মানুষকে মনোনীত করছি বা উনি মনোনয়ন তুলেছেন, এখনো কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তো এটা আসলে যারা কার্যকরী বোর্ডে কাজ করছেন তারা এটা ডিসিশন নেবেন। রুহুল কবির রিজভী সাহেব কেন বলেছেন এটা নিতান্তই উনার চিন্তা, উনি বলতে পারবেন। তো আমি যেটা মনে করি যে আমাদের রাজনীতির জায়গাটা মানে বৃহৎ অংশে আসলে বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অনেকাংশে নিয়ন্ত্রণ করতো, যেটা আমার সমালোচক বললেন। বিগত সংসদেও দেখা যাচ্ছে যে 60-70% তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। তো সেই জায়গায় আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বর্গা দিয়ে ফেলেছে। সেখানে মানে কি বলে, এস আলম গ্রুপ দেখা যাচ্ছে কেউ দখল করেছে, আমাদের এই বসুন্ধরা গ্রুপও দেখা যাচ্ছে কেউ দখল করেছে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দখল করে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে একরকম সম্পর্ক রেখে রাজনীতিবিদরা রাজনীতি করার চেষ্টা করছে। ধন্যবাদ। তো সেই জায়গা থেকে ধরেন এটা বলতে পারেন, এবং সেই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত। ব্যবসায়ীরা ব্যবসা করবে, সেখানে তারা রাজনীতিবিদদেরকে যদি নিয়ন্ত্রণ করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, সেটা আসলে হওয়া উচিত না।
ধন্যবাদ আপনাকে। পান্না ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে রাজনীতি কি তাহলে ভবিষ্যতে দিকে যাচ্ছে যে দখলবাজি যারা করছেন তাদের হাতেই, চাঁদাবাজি যারা করছেন তাদের হাতেই? আমি তো আশাবাদিতা কোনো জায়গা দেখি না। মানে টকশোতে এলে যখন আমরা খুব ভালো ভালো বয়ান দেব, আমরা পুস্তক রচনা করব, আমরা বিবৃতি দেবো, খুব ভালো ভালো বয়ান দিয়ে থাকি আমরা, কিন্তু আমি আশাবাদিতার জায়গা খুব কম দেখছি। তার কারণ এর আগে আপনার অনুষ্ঠানে বোধহয় বলেছিলাম যে মানুষ বিএনপিকে দেখেছে, মানুষ আওয়ামী লীগকে দেখেছে, মানুষ জাতীয় পার্টিকে দেখেছে, মানুষ তরুণদেরকে দেখতে চেয়েছিল, কিন্তু সেই তরুণদের জায়গা থেকে মানুষ পুরোপুরি হতাশ। আমি পার্সোনালি হতাশ। এই তরুণদের একসময় আমি নিজেও তাদের চোখে স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বেশি শক্ট হয়েছি যে আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যতটা বেশি শক্ট হয়েছে তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ শক্ট হয়েছে। বিকজ অফ, আপনি মনে করেন যে আপনার এই তিনজন বসে আছে, আপনার প্রত্যাশা তুষার ভাইয়ের প্রতি, সে আমাদের দুজনের প্রতি আপনার তেমন কোনো প্রত্যাশা নাই। আপনি দেখলেন যে সেই তুষার ভাই আরও ভয়ঙ্কর, আরও বেশি খারাপ, তখন আপনার শকিংয়ের মাত্রাটা আরও বেশি বেড়ে যাবে, যেটি বাস্তবতা। সো সবাই যখন টেস্টেড অলরেডি, তখন তরুণরা বাকি ছিল। সেই তরুণদের যে রাজনীতি আমরা দেখেছি গত 15-16 মাস, আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, আমি পার্সোনালি অনেক বেশি হতাশ। সো আগামী দিনে রাজনীতির যে ভবিষ্যৎ, এবং বিশেষ করে বলছিলেন না যে আলোচনা যেটা দিয়ে শুরু করেছেন, রাজনীতি কাদের হাতে? রাজনীতি, তুষার ভাই জ্ঞানী মানুষ তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, আমি একটু মূর্খ টাইপের মানুষ, সরাসরি কথাগুলো চলে আসে। রাজনীতি অবশ্যই এখন স্বাধীনতা বিরোধী শক্তির হাতে, রাজনীতি এই মুহূর্তে অবশ্যই বিদেশি শক্তির হাতে। যতই যা বলেন যে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা ক্ষমতা আসবে, এগুলো সব ভুয়া কথাবার্তা, ওই যে পুস্তকের কথা, বয়ান, বিবৃতির কথা। হ্যাঁ, আর যেগুলো বাস্তবতা সেগুলো হচ্ছে আমাদের হাতে এখনো মানুষের যে ভাগ্য, সেই ভাগ্য নির্মাণের ক্ষমতা এখন আমাদের হাতে আসেনি। সো আগের চেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা আছি আমরা। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই, আগের চেয়ে ভয়ঙ্কর একটি জায়গায় অবস্থান করছি আমরা, মানে এই ভয়ঙ্কর জায়গা থেকে আমরা কবে বের হতে পারবো? ভয়ঙ্কর শব্দটা আমি ওইভাবে বলি না, এই কারণে যে আমরা যখন কোন একটা অবস্থায় থাকি, আমাদের চেয়ে ভালো অবস্থায় কেউ থাকে, আমাদের চেয়ে খারাপ অবস্থায় কেউ থাকে। মনে করেন আমরা এখন সিরিয়াতে, কিংবা আমরা এখন গাজায়, কিংবা মনে করেন আমরা তুরস্ক অধিকৃত আনাতোলিয়া কুর্দিস্তানে। তো এক এক জাতি এক একভাবে ভয়ঙ্কর অবস্থায় থাকে। আমরা সেই তুলনায় যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব, এইখান থেকে উত্তরণ সম্ভব। যতক্ষণ পর্যন্ত উত্তরণের সম্ভাবনা হারিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত রোগ ভয়ঙ্কর হলেও রোগটা চিকিৎসার যোগ্য। তো সেই অর্থে আমি মনে করি যে হয়তো একটি করুণ পরিস্থিতি বা একটি আমি বলবো যে মিশ্র পরিস্থিতি বা সংকটপূর্ণ পরিস্থিতি আছে, কিন্তু বের হওয়ার সুযোগ আছে যদি আমাদের মধ্যে প্রকৃত অর্থে দেশপ্রেম কাজ করে। এখন সাইফ একটা সুন্দর কথা বলেছে যে বিগত সংসদগুলিতেও তারা দেখেছেন শ্রমিকরা রিপ্রেজেন্টেড হয়েছে। তো তাহলে সেই শ্রমিকরা রিপ্রেজেন্টেড হলে ভুল জায়গাটা কোথায় ছিল? রিপ্রেজেন্টেড হয়েছে ব্যক্তির সিদ্ধান্তে, দলের সিদ্ধান্তে, ভোট তো হয় নাই। তো শ্রমিকদের প্রতিনিধি হয়ে যিনি এসেছেন তিনিও কারো পছন্দের, প্রকৌশলীদের প্রতিনিধি হয়ে যিনি এসেছেন তিনিও কারো পছন্দের, আবার ব্যবসায়ীদের প্রতিনিধি হয়ে এসেছেন তিনিও পছন্দের। মূলত চাটার দল। শেখ মুজিবুর রহমান এক সুন্দর দুইটা শব্দ ব্যবহার করেছিলেন, চোর ও চাটার দল। তো মূলত চাটার দল সংসদে যেতে পেরেছে, অথবা কারা পেরেছে? বাটার দল। বাটার দল কারা? ভাগবাটোয়ারা করে, টেন্ডার বাণিজ্য করে, ক্ষমতা বাটোয়ারা করে, ইজারা বাণিজ্য করে, জলমহাল বাণিজ্য করে, বালুমহাল বাণিজ্য করে, এবং ভাগবাটোয়ারা করে, এলাকা এলাকা ভাগবাটোয়ারা করে, সন্ত্রাসের ভাগবাটোয়ারা করে। কারো অধীনে মনে করেন চাটখিল, কারো অধীনে ফেনী, কারো অধীনে রামু, এরকম আর কি। তো সেই রকম। তো এই চাটার দল, বাটার দল সংসদে যেতে পেরেছে কেন? কারণ ভোট হয় নাই। ব্যক্তির সিদ্ধান্তে মনোনয়ন, ব্যক্তির সিদ্ধান্তে পাস, ব্যক্তির সিদ্ধান্তে মন্ত্রিত্ব, ব্যক্তির সিদ্ধান্তে সবকিছু। সেইখান থেকে ফলে আগের সংসদগুলি কোনো উদাহরণ না, কিন্তু আমরা ভেবেছি ভবিষ্যতের নেক্সট সংসদটা একটা বিরাট উদাহরণ হবে। কেন হবে? কারণ এইখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সবাই নির্বাচন অংশ নেবেন এবং সকলেই তার যোগ্যতা দিয়ে নির্বাচিত হয়ে আসবেন। দলগুলি আমাদেরকে ভালো মানুষ বেছে নেওয়ার অপশন দিবেন। এখন শ্রমিকরা কিন্তু তাদের কথা রিপ্রেজেন্ট করার জন্য শ্রমিক ইউনিয়ন তৈরি করেছেন, শ্রমিক নেতৃত্ব তৈরি করেছেন। ফলে শ্রমিকরা তো নিজেদের মধ্যে নেতাদেরকে বেছে নিয়েছেন। সেই নেতারা কি ইলেকশন করছেন বা ইলেকশনে আসতে পারছেন? এটা একটা প্রশ্ন। রিক্সা চালক ভাই নমিনেশন পেপার তুলেছেন, সাইফ বলেছে যে এখনো তো নমিনেশন ফাইনাল হয় না, অতএব উনি যে প্রার্থী এটা তো বলা যায় না। কিন্তু রিক্সা চালনা নিজেই তো একটা মানবতার পেশা। এটা কি কোনো পেশা? এটা একটি ছদ্ম বেকারত্ব।
আমরা তাদেরকে কাজ দিতে পারি নাই বলে আমরা তাদেরকে ঘোড়া কিংবা গরুর জায়গাতে নিয়ে গিয়ে আমরা তাদের পেছনে চড়ে বসি, আমরা মানব টানা গাড়িতে চড়ি। সেখান থেকে উন্নতি হয়েছে কিভাবে? ব্যাটারি রিক্সা চালু হয়েছে। ব্যাটারি রিক্সা কি রিক্সা নাকি এটা অটো রিক্সা? যে জিনিস মোটর দিয়ে চলে সেটা তেলে চলুক আর বৈদ্যুতিক মোটরে চলুক, এটা তো মোটর রিক্সা, অটো রিক্সা। তাহলে রিক্সা চালানোর পেশাকে আমরা অটো রিক্সা বানিয়ে দিয়ে এইটাকে আরো পার্মানেন্ট করার চেষ্টা করছি, যেটা হচ্ছে কিনা আমাদের অনুন্নয়নের ছবি। একটা দেশে যখন রিক্সা চলে বুঝতে হবে এটা একটা অনুন্নত দেশ, এটার উন্নতি হয় নাই। রাজধানীতে যখন রিক্সা চলে এবং কোনো লাইসেন্স ছাড়া কেউ রিক্সা চালাতে পারে, অটো রিক্সা চালাতে গেলে আপনার লাইসেন্স লাগে, কিন্তু একই সমান গতিসম্পন্ন ব্যাটারি রিক্সা চালাতে কোনো লাইসেন্স লাগে না। এই সরকার এটা অ্যালাউ করেছে। এবার আপনাদেরকে একটা মজার জিনিস বলে দিই, এই রিক্সা ভাই যিনি মনোনয়ন তুলেছেন, এই আন্দোলনে তার অবদান নিশ্চয়ই আছে হয়তো, কিন্তু আমরা দেখেছি উনি একটা স্যালুট দিয়েছিলেন, এই ছবিটা ভাইরাল হয়েছিল, দাঁড়িয়ে একটা স্যালুট দিচ্ছেন। এই যে দৃশ্যকল্পের মধ্যে দিয়ে আন্দোলনের ভাষা প্রকাশ, আমি দেখলাম যে তাকে হেড টেবিলে ডাকা হলো, এনসিপি হেড টেবিলে ডেকে তাকে বললো আপনি স্যালুট দেন। স্যালুট দেওয়া কি কোনো যোগ্যতা? স্যালুট দেওয়া যোগ্যতা না। ধরে নিলাম উনি অত্যন্ত উপযুক্ত, কিন্তু বাকি ওই আসনে কি আর কোনো নমিনেশন পেপার বিক্রি হয় না? সাহেব বলতে পারবে ওই আসনে কি আরো নমিনেশন বিক্রি হয়েছে? জি। তারা কি হেড টেবিলে গিয়েছিলেন? তাদেরকে কি কেউ বলেছে হাত তুলে দেখান, আপনিও হাত তুলেন, আপনি স্যালুট দেন, আপনি নেচে দেখান, আপনি দাঁড়িয়ে দেখান? বলে নাই। কিন্তু স্যালুটওয়ালা এইটা পেয়েছে। কেন পেয়েছে? বিকজ অফ দিস ভাইরাল সংস্কৃতি। আমরা একটা ভাইরাল রাজনীতিতে চলে গিয়েছি। লোকে আমাকে চিনলো মানে কি আমি ভালো রাজনীতিবিদ, আর চিনল না মানে আমি রাজনীতি বুঝি না। এবার আসেন, কথা কিন্তু ছিল মেধার ভিত্তিতে, সবকিছু মেধার ভিত্তিতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বলল কোটা না মেধা, তারা শেষ পর্যন্ত কোটাও না মেধাও না, স্যালুটের ভিত্তিতে একজনকে হেড টেবিলে ডেকে একদম সেরা নেতৃত্বের মাঝখানে দাঁড় করিয়ে তাকে বলল আপনি স্যালুট দেন। এইটা আমার ভোটার হিসেবে আমার প্রশ্ন, আমি কি উনি ভালো স্যালুট দেয় সেজন্য ওনাকে বেছে নিব, নাকি ওনার কথাবার্তা শুনে ওনাকে বেছে নিব? এবং ওইখানে যে আরো প্রার্থী আছেন, ওইখানে ওসমান হাদি আছে আমরা জানি, এবং মির্জা আব্বাস হবেন এটা আমরা জানি। তাহলে মির্জা আব্বাস, ওসমান হাদি এবং আমার যে ভাইজান, এই তিনজনের মধ্যে থেকে আমরা কোন প্রতিযোগিতা তাদের মধ্যে চাইবো? তিনজনই স্যালুট দিবে। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। যে ভালো দিবে তাকে বেছে নিব, নাকি তিনজনই রিক্সা চালাবে তাকে বেছে নিব, নাকি তিনজনকে শ্রমিক হতে হবে তাকে বেছে নিব? সংসদ নিয়ে আমি এই পর্যন্ত যত জায়গায় আলোচনায় গিয়েছি, আমাকে যে আর্গুমেন্টটা করা হয়েছে সংসদ আইন প্রণেতাদের জায়গা, এখানে পিআর দিতে হবে, কারণ এইটা এই ভাগবাটা মানে ওই যে কি বলে পুল কালভার্ট, এগুলা প্রতিশ্রুতির জায়গা না, টাকা বরাদ্দের জায়গা না, এলাকার উন্নয়ন দেখার দায়িত্ব সংসদ সদস্যের না। আমাকে একটা জিনিস বলেন, এই ভাইজান আজকে রিক্সা চালাচ্ছেন, হয়তো ওই এলাকাতে থাকেন, কালকে যদি এখান থেকে রিক্সা উঠে যায় উনি কি ওই এলাকাতেই থাকবেন? ওই এলাকাতে উনি যে সুযোগ সুবিধাগুলোর কথা কল্পনা করছেন, ওইটাই কি ওই এলাকার জনগণের সুযোগ সুবিধার চাওয়া? আর উনি যদি আইন প্রণয়নই করেন, আসেন তাহলে আমরা একটা এমসিকিউ করি। আমরা জানি যে সংবিধান উনি বোঝেন কিনা, আইন বোঝেন কিনা, রুলস অফ প্রসিডিওর বোঝেন কিনা, সংসদের যে নিয়ম কানুন সেগুলো বোঝেন কিনা, বাদ দিলাম। এবার আসেন এই যে চাঁদাবাজি, আপনি আরেকজনকে প্রশ্ন করেছিলেন যে যারা চাঁদাবাজি করবে তাদের কাছে কি ক্ষমতা যাবে? চাঁদাবাজি বন্ধ করতে পারবে কেবলমাত্র রাজনৈতিক দলগুলি। আইন এটাকে বন্ধ করতে পারবে না, পুলিশ এটাকে বন্ধ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দলীয় পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ চাঁদা তুলতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই চাঁদাবাজি বন্ধ হবে না। একজন চাঁদাবাজকে আপনি বের করে দিবেন, দ্বিতীয় ব্যক্তিকে চাঁদাবাজি শুরু করবে, কারণ দল তার পিছনে আছে। দল যতক্ষণ পর্যন্ত এদের পেছনে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ হবে না, এবং না থাকলে এটা বন্ধ হবে। এবং আমরা অবাক বিষয় লক্ষ্য করলাম, দল এদেরকে সাময়িকভাবে বহিষ্কার করে, আবার বিভিন্ন সময় তাদেরকে ফেরত নিয়ে নেয়। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা কমন প্রবণতা। এবং দলে গেলে পরে তারা এলাকার এই চাঁদাবাজদেরকে পুল কালভার্ট ইজারা দেয়, গরুর হাট ইজারা দেয়, গুদারা ঘাট ইজারা দেয়, বাজার ইজারা দেয়, এবং তাদেরকে অন্যের উপরে টোল তোলার দায়িত্ব দিয়ে তাদেরকে পার্মানেন্ট করে ওই জায়গাটাতে, তারা এলাকা পাহারা দেয় এবং টোল তোলে। এইবার আসেন যে রাজনীতিবিদদের হাতে নাই, আমি একটু দ্বিমত করি পান্নার সঙ্গে। ৭৯ সাল থেকে রাজনীতিবিদদের হাতে নাই ব্যাপারটা তা নয়। রাজনীতিবিদদের হাতে নাই মূলত যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, তখনই রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি ব্যক্তির সিদ্ধান্তের কাছে চলে গিয়েছিল। ব্যক্তি যতই মহৎ হোক, ব্যক্তি যতই মহান হোক, গণতন্ত্র ব্যক্তির শাসনকে অ্যালাউ করে না। দলের মধ্যেও কোনো সভাপতি বা সভানেত্রী চূড়ান্ত ক্ষমতা ভোগ করতে পারেন না। দলের কাজ হচ্ছে সভাপতি সভানেত্রীকে লাইনে রাখা। যখন দল সেটা রাখবে না, তখনই রাজনীতিবিদদের হাত থেকে বেরিয়ে যাবে। দুঃখের সঙ্গে বলতে হয়, এই রাজনৈতিক